সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা ডেঙ্গু নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে সম্প্রতিকালে যে গতকালের যে আপডেট আমরা পেয়েছি আজকে পর্যন্ত, এই যাবৎকালের মোট 30,938 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবছরে, এবং গতকাল পর্যন্ত মোট 163 জন মৃত্যুবরণ করেছেন, এবং তার মধ্যে গতকালই 5 জন, এবং এই শুধু এই সেপ্টেম্বর মাসেই 80 জনের মতো মৃত্যুবরণ করেছে, এবং বেশিরভাগই মারা গেছেন ডেঙ্গু শক সিনড্রোমে বা ডেঙ্গু জটিলতায়। এছাড়া আমরা দেখছি যে এই সম্প্রতিকালে দেশে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। আমরা অনির্ধারিত কিছু বৃষ্টিপাতের কথা আমরা শুনেছি, এবং সামনেও হয়তো সেটি আছে। এই যে মানে বছর জুড়ে যে আবহাওয়ার যে পরিবেশগত যে তারতম্য, এই সব কিছু মিলিয়ে ডেঙ্গু এবার একটু বিশেষ করে সেপ্টেম্বরের সবসময় যেটা আঘাত করে, দেখা যাচ্ছে একটু লেট সেপ্টেম্বরে এবার একটু আঘাত করেছে, এবং সেটি সমগ্র একটি হেলথ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সমগ্র জাতির জন্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতি বছরই আমরা ডেঙ্গু নিয়ে কথা বলি, ডেঙ্গুর এই বিষয়টি নিয়ে আলোচনা করি, প্রতিরোধ নিয়ে কথা বলি, কিন্তু সমগ্র বছর জুড়ে কিন্তু সেটির আমরা প্রত্যাশিত যে ব্যবস্থাটি গ্রহণ করা দরকার সেটি কিন্তু গৃহীত হয় না। আমরা জানি যে নতুন যে সরকার আমাদের দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য খাতের যে সংস্কারের কথা আমরা শুনছি, তাতে ডেঙ্গুকে একটি পার্মানেন্ট একটি সমস্যা হিসেবে গ্রহণ করে এর প্রতি গুরুত্ব দিয়ে সেটিকে বিবেচনা করা এখন কিন্তু সময়ের প্রয়োজন। এই প্রসঙ্গক্রমে আমরা কথা বলতে চাই স্টুডিওতে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার AHM নাজমুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার নাজমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম, এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম। ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মোর্শেদ, ক্লিনিক্যাল অণুজীব বিজ্ঞানী, প্রোগ্রাম হেড, জেনেটিক ডিজিজ অ্যান্ড ইমার্জিং প্যাথোজেন, ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ক্লিনিক্যাল প্রফেসর প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা। ডক্টর মোহাম্মদ মোর্শেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ডাক্তার নাজমুল, আমরা যে প্রসঙ্গটি ছিলাম যে আসলে সত্যিকার অর্থে যে সেই যে ডেঙ্গু প্রতি বছর আমাদেরকে আঘাত করছে, এবং আমরা গত বছরের ভয়াবহতা দেখেছি। 2-1 বছর পর এটি ব্যাপক মহামারী আকারে সেটি ছড়িয়ে পড়েছিল, এবং তখন কিন্তু আমরা অনেক ধরনের পদক্ষেপের কথা শুনেছিলাম যে এটি সারা বছর জুড়ে করা হচ্ছে, এটি করা হচ্ছে, কিন্তু যখনই এর প্রকোপটি কমে যায় তখনই আমরা দেখা যাচ্ছে এটি ভুলতে বসেছি। আপনি সরাসরি ডেঙ্গু যে গাইডলাইন, ন্যাশনাল ডেঙ্গু গাইডলাইনের প্রণয়নের সঙ্গে জড়িত, এবং আমরা জানি যে এই বিষয়টির আপডেট চলছে। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আসলে বিশেষ করে ডেঙ্গু জটিলতা একটি আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবছর কি ধরনের ডেঙ্গু জটিলতায় মানুষ আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। দেখেন, এই যে এই বছর আমাদের যে সেপ্টেম্বর মাসে এসে এই ডেঙ্গির আমাদের আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দুইটাই কিন্তু অনেক বেশি। তো এখন আসলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের বেশি আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু জটিলতা বেশি হচ্ছে, এর মূল কারণ কি? আমরা যদি দেখি এই মূল কারণের মধ্যে কয়েকটা কারণ কিন্তু এক্ষেত্রে আমি বলবো। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের যে ডেঙ্গু 4 ধরনের ধরন নিয়ে যে আমাদের ডেঙ্গুটা হয়, সেরোটাইপ 1, 2, 3 এবং 4, এবং গবেষণায় দেখা যাচ্ছে, এবং একটা রিসেন্ট গবেষণাও দেখা যাচ্ছে সেরোটাইপ 2 দিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এবং জাস্ট রিসেন্টলি আমি আজকে দেখলাম পত্রিকাতে যেটা এসেছে IDC-এর একটা গবেষণায় 70% এখন কিন্তু আমাদের এই কমিউনিটিতে কিন্তু সেরোটাইপ 2-তে আক্রান্ত। আর ওরা দেখিয়েছে 20% ওরা দেখিয়েছে সেরোটাইপ 3-তে, এবং 4-এ আক্রান্ত হচ্ছে সেরোটাইপ আপনার 4। এখন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সবচেয়ে বেশি সেরোটাইপ 2 দিয়ে আর কি, এবং সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে এই সেরোটাইপ 2-তেই এবং 2 এবং 3-তেই সবচেয়ে বেশি সিভিয়ারিটি হয়, এবং রক্তক্ষরণজনিত ডেঙ্গু সবচেয়ে বেশি সেরোটাইপ 2-তে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখন এই যে 4টা সেরোটাইপের মধ্যে এই সেরোটাইপ 2 যেটা সবচেয়ে মারাত্মক, এইটা এখন সবচেয়ে বেশি আছে, এবং এই কারণেই আমাদের কিন্তু জটিলতাগুলো বেশি হচ্ছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যে পেশেন্টগুলো আমাদের হাসপাতালে আসছে, এখন আমি একটা কথা বলে রাখি যে আমরা যে ডেঙ্গু রোগ ডায়াগনোসিসের জন্য যে আমরা যে র্যাপিড ডায়াগনস্টিক কিট ব্যবহার করি NS1 অ্যান্টিজেন ডিটেকশনের জন্য, এবং এই NS1 অ্যান্টিজেনের সেন্সিটিভিটি সবচেয়ে কম হচ্ছে সেরোটাইপ 2 এবং সেরোটাইপ 4-এ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা আমাদের মানুষ বা পুরুষ হোক মহিলা
ডেঙ্গুর লক্ষণ নিয়ে প্রথমে যখন ডাক্তারের কাছে যাচ্ছে, সে যখন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং NS1 করছেন, তখন দেখা যাচ্ছে প্রায় অ্যারাউন্ড 50 থেকে 60% কিন্তু নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে। তাহলে এটা আমাদের কি ম্যাচ, তাহলে এটা প্রথমেই কিন্তু আমাদেরকে একটা ভুল পারসেপশন হচ্ছে যে আমাদের যিনি ডক্টর ওনার কাছে, এবং শুধু তাই না, রুগীও একটা অ্যাসিওরেন্স হচ্ছে যে না আমার ডেঙ্গু হয়নি। তো কি হয়, সে বাসায় চলে যায়, বাসায় গিয়ে সে অন্যান্য জ্বরের মতো সেই নিয়মকানুনগুলো মেনে চলে। কিন্তু দেখা যায় ডেঙ্গু রোগীগুলো সাধারণত দেখা ডে 3 থেকে ডে 7-এর মধ্যে যে কোনো দিন কিন্তু খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়? দেখা যায় যে রক্তনালীর ভিতর থেকে পানিগুলো বের হয়ে যায়, এটাকে আমরা বলি প্লাজমালিক কেস। এবং এবার সার্টেন 18 থেকে 24 ঘন্টা যদি এই প্রক্রিয়া চলে, এই রোগীগুলো কিন্তু শকে চলে যায়। মানে এটাই আসলে এবারে জটিলতার প্রধান অন্যতম কারণ যে তাহলে দেখা যাচ্ছে আমাদের এই রোগীগুলা প্রথমে একটা ফলস পারসেপশন হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয় নাই, এবং যখন তারা জটিল পর্যায়ে চলে যাচ্ছে, শকে চলে যাচ্ছে, তখন এসে শেষ অবস্থা আমাদের ভর্তি হচ্ছে। সুতরাং এই জন্য মৃত্যুর ঝুঁকি আমাদের কিন্তু জটিলতা বেশি হচ্ছে, মৃত্যু বেশি হচ্ছে। আমি এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছি এবং এই প্রসঙ্গে আপনার কাছে ফিরে আসবো। তার আগে আমি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আপনার কাছে একটু ফিরে আসি যে এবছরের যে ডেঙ্গুর যে ধরনটি, বিশেষ করে আমরা দেখেছি যে আবহাওয়াগত যে তারতম্য রয়েছে বা জলবায়ুর যে প্রভাব রয়েছে, বিশেষ করে এই দেখা যাচ্ছে যে খুব তীব্র রোদ, হঠাৎ করেই বৃষ্টি টানা 4 দিন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে, মানুষজন খুব আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে এইরকম একটা অবস্থায় মানে ডেঙ্গুকে আসলে কিভাবে আমরা খুব বিবেচনা করতে পারি যে আসলে কতখানি হওয়ার মতো ছিল? থ্যাংক ইউ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা প্রতি বছরই কিন্তু 1-2 বার এই ধরনের আলাপ করি, কিন্তু এই আলাপ আলোচনার মাধ্যমে এটা থেকে যায়। এটা হলো আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা আনফরচুনেট সিচুয়েশন। আর একটা যেটা ডক্টর নাজমুল হাসান যেটা বললেন যে ডেঙ্গুর 4টা টাইপ, এবং আমি ওনার সাথে একটু যোগ করতে চাই ওই জায়গাটাতে। এই যে 4টা টাইপ 1 2 3 4 বা 1 2 3 4, এখন 2টা ডমিনেন্ট চলতেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু 1 2 3 4 সবগুলাই আছে। আর ডেঙ্গু যখন একটা মানুষের প্রথমবার, যেটাই হোক, একই হোক 2 হোক, সেই সময় তত বেশি হয় না, কিন্তু সেকেন্ড টাইমে যদি অন্য একটা টাইপ ইনফেক্ট করে, তখন ওই প্রথম টাইপটা বডি রেকগনাইজ করতে পারে না, তখন সেকেন্ডটা অনেক গ্রো করে বলে এই ধরনের প্রবলেমগুলো হয়। কাজে এই সমস্যা কিন্তু আমাদের এখন কন্টিনিউয়াসলি প্রতি বছরই হবে, এবং প্রতি বছরই মৃত্যু হবে। এখন আপনি যেটা বললেন যে আমাদের কি করার দরকার, ডেঙ্গু, আমি মনে করি যে আমাদের দেশে ফ্লাড অ্যাকশন প্ল্যান আছে, এবং দ্যাট ইজ ওয়ার্কিং এক্সিলেন্টলি ওয়েল। মানুষ বন্যা হলে সাথে সাথে তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যাবে, এবং জানা মতে বন্যা বা জলোচ্ছ্বাসে এখন কিন্তু আমাদের দেশের লোকজন মারা যায় না। আনফরচুনেটলি প্রতি বছর এই মশাবাহিত রোগে, ডেঙ্গু বলেন, চিকুনগুনিয়া বলেন, বা অন্যান্য যে কোনো ভাইরাস, যে আরবো ভাইরাস যেটা মশা দিয়ে ছড়ায়, প্রতি বছর শয়ে শয়ে লোক মারা যাচ্ছে। কিন্তু আমাদের সরকার, মিউনিসিপ্যালিটি, পাবলিক, তারা ওই যখন সিচুয়েশনটা হয় তখন খুব হিউম্যান ক্রাই করে, তারপরে জিনিসটা বেমালুম ভুলে যায়। তা আমি মনে করি যে আমাদের সরকারের এই মুহূর্তে যেটা প্রথম কাজ, একটা মসকিটো কন্ট্রোল প্ল্যান তৈরি করা, এবং সেটা অ্যাক্টিভ, ইনক্লুসিভ, উইথ রিসোর্সেস। মুখে মুখে না, শুধু কাগজে কলমে থাকলেও তাহলে কিছুই হবে না। জি, আমি আরেকটি প্রশ্ন করেছিলাম আপনাকে যে জলবায়ুর আসলে প্রভাবটি আসলে কতখানি ডেঙ্গুর উপর পড়ছে? অবশ্যই, অবশ্যই জলবায়ুর প্রভাবটা আপনারা সবাই দেখছেন, আমরা সবাই দেখছি, কিন্তু আমরা সবাই চোখ বন্ধ করে আছি। এখন দেখবেন যে বৃষ্টির ধরন পাল্টে গেছে, যে সময় বৃষ্টি হওয়ার দরকার সেই সময় হচ্ছে, ইন অ্যাডিশন অন্য সময় হচ্ছে। আর আমাদের দেশের টেম্পারেচারটা যেহেতু অলওয়েজ হাই থাকে, ইভেন শীতকালে অনেক বেশি থাকে, সেটা মসকিটোর প্রজননের জন্য, তাদের মানে গ্রোথের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশের যে টেম্পারেচার, সেই ক্ষেত্রে মশা প্রতি 3 থেকে 5 দিন অন্তর অন্তর তারা তাদের বংশ বৃদ্ধি করতে পারে, এবং একটা মশা 400 থেকে 600টা মশা তৈরি করতে পারে। দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ এ বিলিয়নস অ্যান্ড বিলিয়নস মসকিটো ইজ গ্রোয়িং এভরি ডে। তো সেটাকে আপনি ঠেকাবেন কিভাবে? আপনাকে ঠেকাতে হলে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে বছরের পর বছর এর জন্য সার্ভিলেন্স করতে হবে, ডেটাগুলোকে ইউজ করতে হবে, এবং এর লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোর্শেদ। আমি ডক্টর নাজমুল আপনার কাছে ফিরে আসি যে প্রসঙ্গটিতে ছিলাম, যে এবার একটি কথা বলেছেন যে যে দ্বিতীয় যে সেরোটাইপ ডেন 2 দিয়ে যেটা হচ্ছে, এবং এটি অনেক ক্ষেত্রে
প্রাথমিকভাবে NS1 নেগেটিভ আসছেন, তো সেক্ষেত্রে রোগীরা অনেকেই খুব মানে আশ্বস্তি প্রকাশ করছেন যে যাক আমার ডেঙ্গু হয়নি, এবং যে সতর্কতাটুকু দরকার ছিল সেটি কিন্তু অনেকে নিচ্ছে। বিশেষ করে ফ্লুইডের কথা বলছি, যে পর্যাপ্ত পরিমাণ যে ফ্লুইডটি তাদের খাওয়ার কথা ছিল, যে পর্যাপ্ত বিশ্রামের দরকার ছিল, এবং যে রেড ফ্ল্যাগ সাইনগুলো ছিল যেটি হলে তারা হাসপাতালে যাবেন সেটিকে তারা অবহেলা করছেন, ইগনোর করছেন। এটি একটি জটিলতার কারণ। তো আসলে আমরা একটু জানতে চাই এবারে ডেঙ্গুর লক্ষণগুলোর ধরন কীরকম অন্যান্য বছরের তুলনায়, এবং আসলে কি কখন আসলে একজন মানুষ সতর্ক হয়ে, যদি ডেঙ্গু নেগেটিভও থাকে NS1, সেক্ষেত্রে আসলে করণীয় কি রয়েছে, কী ধরনের সতর্কতা? ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাকচুয়ালি আলোকপাত করেছেন। আমি যেটা বলবো যে এই মুহূর্তে যাদের জ্বর আসবে, তো আমরা প্রথমে একটু ধরে নিই এটা আমাদের ভাইরাস জ্বর কিনা। ভাইরাস জ্বরে আমি খুব সংক্ষেপে বলছি, এই জ্বরটা আপনার আসবে এবং 24 ঘন্টার মধ্যে এটা অনেক বেশি মাত্রা বেড়ে যাবে। যেমন দুপুরে 100, রাত আপনার 12টার মধ্যে এটা 4-5 হয়ে যাবে। যদি এরকম জ্বর থাকে এবং তার সাথে যদি আপনার গায়ে ব্যথা, মাংসপেশি ব্যথা, জয়েন্টে ব্যথা এবং একটু বমি বমি ভাব, অবশ্যই আপনি ধরে নেবেন এটা আপনার ভাইরাস জ্বর। এবং এই ধরনের জ্বরের সাথে যদি আপনার সর্দি, কাশি, গলা ব্যথা এই ধরনের লক্ষণ না থাকে, আমরা ধরে নিই এই ধরনের রোগীগুলো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই ধরনের রোগীগুলো যখন ডাক্তারের কাছে প্রথম দিন যাবে, আমরা বলি প্রথম দিনই একটা CBC NS1 করে ফেলা। জি। এখন CBC NS1 করাও এটা কি যথেষ্ট না? যথেষ্ট না। আমার দেখা গেলো CBCতে প্রথম দিকে খুব বেশি চেঞ্জ পাওয়া যায় না। NS1টা পজিটিভ হতে পারে, তারপরে আমরা বলছি এখন যে সেরোটাইপ 2, সেরোটাইপ 3 এবং স্পেশালি সেরোটাইপ 2 এবং 4 এর ক্ষেত্রে NS1 মোর দ্যান 50% এটা কিন্তু নেগেটিভ আসতেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যেটা, যদি তাহলে আমি যেটা বললাম অ্যাকিউট ভাইরাস জ্বর, যেটা সর্দি কাশি গলা ব্যথা নয়, এই ধরনের রোগীরা যেটা করবে, NS1 পজিটিভ আসুক অথবা না আসুক, তৃতীয় দিন আবার ডাক্তারের পরামর্শ নেবে। একদম। এবং তৃতীয় দিনে আমরা সাধারণত দেখি যে ডেঙ্গিতে যারা খারাপ হয় বা ডেঙ্গি হেমারেজিক ফিভার যাদের হয়, তৃতীয় দিন থেকে সপ্তম দিনের মধ্যে কিন্তু এদের জটিলতা কিন্তু হয়। যে কারণে আমরা বলি তৃতীয় দিন আপনার ডাক্তারের কাছে যাবেন, এবং তৃতীয় দিন ডাক্তার কয়েকটা কাজ করবেন। যে আমরা সাধারণত যেটা করি, আমরা সাথে সাথে রোগীর কাছ থেকে আমরা আবার তথ্য নেই যে আপনার কোনো রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা, যেটা আপনি একটু আগে বললেন, এটাকে আমরা বলি ডেঞ্জার সাইন। এবং এই ডেঞ্জার সাইনগুলো কিন্তু তৃতীয় দিন থেকে সপ্তম দিন যে কোনো দিন আসতে পারে। এবং আমরা যখন প্রথম দিন রোগীকে বাসায় পাঠিয়ে দিব, তখন তাদের রেড ফ্ল্যাগ সাইনগুলো আমরা একটা লিস্ট করে বলে দেবো, যদি এগুলো কোনো একটা আপনার দেখা দেয় অতি সত্বর আপনি হাসপাতালে আসবেন। তাহলে রেড ফ্ল্যাগ সাইনগুলো কি? যদি দেখা যায় আপনার পেটে ব্যথা হয়, অথবা ডাক্তার সাহেব যদি বুকের পাঁজরের নিচে, ডান পাশের নিচে চাপ দেন, যদি বলা হয় যে পেট ব্যথা। 2 নম্বর, যদি 24 ঘন্টায় 3 বারের বেশি যদি পাতলা পায়খানা হয়, অথবা 3 বারের বেশি যদি বমি হয়, অথবা শরীরে যে কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণজনিত লক্ষণ, প্রস্রাবের সাথে বাথরুমের সাথে আপনার নাক দিয়ে, দাঁত দিয়ে, অথবা ত্বকের নিচে যদি শ্বাসকষ্ট হয়, যদি এমন হয় যে রোগীর প্রস্রাব কমে যাওয়া, আমরা বলি যে পরিমাণটা কমে যাওয়া, শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া, আমরা যদি ধরলে মনে হবে শরীর অনেক ঠান্ডা, যদি এরকম হয়, অথবা যদি এমন হয় সবচেয়ে যেটা রোগী যদি অসংলগ্ন আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে, খুবই রেস্টলেস হয়ে যায়, অস্থির হয়ে যায়, এগুলি সব কিন্তু ডেঞ্জার সাইন। আর একটা আমরা কথা বলি যে এই যে রোগীর যে জ্বরগুলো, ডেঙ্গু জ্বরের হচ্ছে, এই ডেঙ্গু জ্বরের রোগীরা তৃতীয় দিন থেকে সপ্তম দিন যে কোনো দিন কিন্তু জ্বর কমে যায়। এরা কিন্তু জ্বরের মাত্রাটা প্রথম 2 থেকে 3 দিন বেশি থাকে, এরপরে যে কোনো দিন কিন্তু জ্বরের মাত্রা কিন্তু কমে যায়। যেদিন জ্বরের মাত্রা কমে যায় সেদিন একটা জিনিস খেয়াল করতে হবে যে রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি হয় কিনা। যেদিন জ্বরের মাত্রা কমে যায় বা জ্বর কমে যাওয়ার পরের দিন যদি শারীরিক অবস্থার অবনতি হয়, এইটাও কিন্তু ওয়ার্নিং সাইন। তাহলে এই ধরনের রোগীগুলো, এইটা ওয়ার্নিং সাইন কি ইন্ডিকেট করে? ওয়ার্নিং সাইন ইন্ডিকেট করে এই রোগীগুলা জটিল পর্যায়ে ঢুকে গেল অথবা ঢুকে যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এই অবস্থায় যদি আমরা রোগীগুলো ভর্তি করে 10 ফোঁটা করে আমরা ফ্লুইড দেই, এই রোগীগুলো কিন্তু আর শকে যাবে না। আমি সেই প্রসঙ্গে আসছি যে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয়ে কথা বলবো। তার আগে আমি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আপনার কাছে একটু ফিরে আসি, যে যেহেতু এটার প্রধান বাহক হচ্ছে মশা, বা আমরা যেটা বলি যে ডেঙ্গুর ক্ষেত্রে, কিন্তু এই মশা প্রতিরোধের ক্ষেত্রে আসলে আমরা মোটামুটিভাবে বলা যায় যে সারা বছর জুড়েই সাফল্যের মুখ খুব একটা দেখি না। মানে প্রতি বছরই আমরা ডেঙ্গুতে আক্রান্ত হই। অনেক ধরনের প্ল্যান থাকে, অনেক ধরনের পরিকল্পনা থাকে, সেগুলো অনেকটাই কাগজে কলমে, অথবা আপনার প্রকৃত অর্থে যেটি কার্যকরী পদক্ষেপ সেটি আসলে ওইভাবে গৃহীত হচ্ছে না। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই ধরনের এই মশার আক্রমণ থেকে আসলে, বা এই যে ডেঙ্গু বহনকারী যে মশাগুলো রয়েছে এজিপ্টিস, সেই মশা থেকে আসলে বর্তমানে বিশ্বে সবচেয়ে কার্যকরী পদক্ষেপগুলো কি, যেটা আমাদের জন্য আসলে মানানসই, আমাদের দেশের জন্য?
হ্যাঁ, আমাদের দেশে থ্যাংক ইউ, এইটা আমি আগেও কয়েকবার বলেছি, তো আবার বলছি প্রথম থেকেই। আমাদেরকে দেখতে হবে যে, যেটা বলছিলাম যে লং টার্ম এবং শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম, এবং আমাদের এখন যে লং টার্মের যে জিনিসটা, সেই জিনিসটাই আমাদেরকে প্রথম চিন্তা করা উচিত। তো এর ভিতরে 4টা স্টেজ নর্মালি সারা সারা অন্যান্য ডেভেলপড এবং যেসব দেশে মানে সার্থকভাবে মশাকে একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে পেরেছে, তার ভিতরে হলো 4টা জিনিস। একটা হলো আপনার সোর্স রিডাকশন। তো সোর্স রিডাকশন মানে আমরা সবাই জানি যে যেখানেই পানি থাকবে সেইখানেই মশা জন্মাবে। কাজে সেই পানি যাতে না জমে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। যেমন ঘরের ভিতরে ফ্লাওয়ার ভাসে পানি থাকে, সেটা না রাখা ভালো। বাথরুমে পানি থাকে, সেটা না থাকা ভালো। বাড়ির আশেপাশে পানি জমে থাকে, সেটা না থাকা ভালো। এই ধরনের পানির সোর্সগুলোকে একেবারে ক্লিন করতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব, এটা সরকার তেমন একটা করে দিতে পারবে বলে আমি মনে করি না। দ্বিতীয়টা হলো স্ট্রাকচারাল ব্যারিয়ার। এই জিনিসটা কিন্তু আমরা সবাই করতে পারি। জি। যেমন আমাদের বাড়ি ঘরে যদি আমরা জানালাতে মসকিটো নেটিং করি, এবং ঘুমানোর সময় যদি আমরা মশারি ব্যবহার করি, তারপরে যারা সামর্থ্য আছে তারা যদি মসকিটো রেপিলেন্ট যদি ইউজ করতে পারে, সেটা একটা হতে পারে। এবং এই জিনিস, একটা জিনিস কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে, ডেঙ্গু মশা যে কামড়ায়, এরা কিন্তু ওই যে ফজরের নামাজের সময় বেশি কামড়ায়, আর আসর থেকে মাগরিব হয়ে যাওয়া পর্যন্ত এই সময়টা একটু বেশি কামড়ায়। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু এই দুইটা সময় কিন্তু বেশি কামড়ায়। তো এই সময় আমাদেরকে ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। তো এখন এই যে প্রথমে যে সোর্স রিডাকশন বললাম, যেমন এই যে যে সমস্ত টায়ার টিউব যেখানেই পানি জমা আছে, মুদ্রা কথা, যেখানেই পানি জমা থাকবে 1 চামচ পরিমাণ পানি থাকলে সেখানেও কিন্তু মশা গ্রো মশা করতে হতে পারবে, পারে। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের মশারি ব্যবহার করতে হবে, বা মসকিটো রিপেলেন্ট ব্যবহার করতে হবে, নেট ব্যবহার করতে হবে। থার্ড, যেটা বললাম, যেটা আমি বারে বারেই বলতেছি বাংলাদেশের জন্য যে জরুরি, যে লার্ভাল কন্ট্রোল। যে এই মশা যখন ডিম থেকে যখন লার্ভা হয়, সেই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল না করি, তাইলে আমরা কোনো দিন ঢাকাতে বা বাংলাদেশে মসকিটো কন্ট্রোল করতে পারবো না। এবং তার জন্য বিভিন্ন মেথড আছে, যে কোনো একটা শুরু করলেই হবে। তো সবচাইতে ভালো হলো যে বায়োলজিক্যাল মেথড, যেটা ব্যাসিলাস থ্রুয়েনজিয়েন্সিস বলে একটা ব্যাকটেরিয়া দিয়ে একটা পিলেট তৈরি করা হয়, একটা ব্যাকটেরিয়ার টক্সিনটা ওই লার্ভিটাকে মেরে ফেলে। এটা ভেরি ইজি। এবং দরকার হইলে এটা আমি মনে করি যে সরকার যদি ফেল হয়, সরকার ব্যবসায়ীদেরকে পারমিশন দেওয়া উচিত যে এগুলা বাজারজাত করার জন্য, যাতে সাধারণ মানুষ কিনে আমি আমার নালা টালা যা আছে সেখানে আমি ছিটাইতে পারি প্রতি 1 সপ্তাহ পরে পরে। আমি আমার পয়সা দিয়েই করব, কিন্তু আমি আমার বাচ্চা যাতে মারা না যায় সেটা আমি আমি ইনশিওর করব। লাস্ট হলো অ্যাডাল্ট মসকিটো কন্ট্রোল, যেটা আমাদের দেশে করে মাঝে মাঝে আমি দেখেছি যে ফগিং করে। কিন্তু জি। আমরা যে পদ্ধতিতে ফগিং করি, ওইটা মশার গায়ে একটু সুড়সুড়ি দেওয়ার মতো আর কি অবস্থা। বুঝতে পারছি। কারণ একজনের ঘাড়ের ভিতরে একটা মেশিন ঢুকিয়ে ওই বললাম যে একটু এই এই রোডে মিনিস্টার সাহেব থাকেন বা ওই রোডে সেক্রেটারি সাহেব থাকেন, ওখানে একটু ছিটায় দিল, ওটাতে কিছুই হয় না। বাংলাদেশে অ্যাডাল্ট কন্ট্রোল করতে হলে নিড এ ফগিং প্লেন, লাইক ফগার প্লেন, যেটা দিয়ে মশার বিষ, মানে এইসব দেশে, বিভিন্ন দেশে যার বড় বড় ফার্মিং এ তারা কীটনাশক ছিটায়। তো এরকম মশা ছিটানোর জন্য আমাদের 2টা থেকে 4টা প্লেন হইলে হবে। দামও বেশি না, $100,000 বা $200,000 এক একটা প্লেনের দাম ইজ নাথিং। তো এইটা হইলে আমরা পুরা বাংলাদেশকে 2 ঘন্টায় অ্যারাল্টিসাইড করে ফেলতে পারবো। এবং আমরা যদি রিপিটেডলি উইকলি যদি একবার 4 উইকস বা 5 উইকস করি, the মশা উইল নট বি দেয়ার এনিমোর। কিন্তু আমরা এই যে এই আগারগাতে একদিন করলাম, বনানীতে আর একদিন করলাম, এইটা করলে জীবনেও মশার কন্ট্রোল হবে না, হবে না, হবে না। তো এই 4টা পদ্ধতি যদি আমরা করতে পারি, যে সোর্স কন্ট্রোল, জি। ব্যারিয়ার, লার্ভাল কন্ট্রোল, দেন অ্যাডাল্ট কন্ট্রোল। অ্যাডাল্ট কন্ট্রোল শুড বি দ্য লাস্ট রিজোর্ট, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে প্রতি বছরই দেখি ওই ওই জিনিসটাই ওই করা হয়। জিনিসটাই তাও সবচেয়ে গুরুত্ব দিয়ে করা মানে হচ্ছে। এই মানে হসপস অবস্থায় এখানে সেখানে একটু করে করা হয়। এবং জি। যার ফলেই কিন্তু আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোর জীবন চলে যাচ্ছে, যে যারা জীবনের কিছুই দেখতে পারলো না। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুর্শিদ। আপনি একদম খুব মূল জায়গায় কয়েকটি কথা বলেছেন। মূলত যে জায়গাটিতে আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, যে সোর্সগুলো রয়েছে, সেই সোর্সের পরিবর্তে যে অ্যাডাল্ট কন্ট্রোলের উপরে আসলে সারা বছরে যে আমরা যে দৃশ্যত যেটা দেখতে পাই, যে খুব ফগিং হচ্ছে, আমরা ভাবছি খুব মশা মারা যাচ্ছে, কিন্তু আসলে মূল জায়গাটি কিন্তু এখন পর্যন্ত সুরক্ষিত হচ্ছে না। এই বিষয়টি আসলে গুরুত্বের সাথে দেখা উচিত।
ডাক্তার নাজমুল, আপনার সঙ্গেই আমরা আবার ফিরে আসি যে প্রসঙ্গটিতে কথা বলছিলাম, যে রেড ফ্ল্যাগ সাইন নিয়ে কথা বলেছি, যে এটি ভীষণ গুরুত্বপূর্ণ যে তৃতীয় দিন অন্ততপক্ষে চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং তার যে রোগের যে পর্যবেক্ষণটি এবং যে নির্দেশনাবলীগুলো সেটি কিন্তু নেওয়া উচিত। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আসলে ভাবি যে একবার শুধু গেলাম তারপরে সেটি চলতেই থাকলো আর যাওয়ার দরকার নেই, এটি কিন্তু আসলে যথার্থ নয়, বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে যেটা আমরা বলি। আমরা আসলে পরীক্ষার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যায় ভুগি, যে কেউ দেখা যাচ্ছে শুরুতেই ডে 0-তে যেই ডেঙ্গু NS1 করছেন, কেউ শুধু IgG IgM ডেঙ্গুর যে অ্যান্টিবডি সেটি একসাথে করছেন, কেউ 5 দিন পরে ডেঙ্গু NS1 করছেন। এই যে একটা মানে নানা রকম দোলাচলের মধ্যে ভুগছেন, মানুষের মধ্যেও এক ধরনের কনফিউশন তৈরি হয়ে যায়। ডেঙ্গুর আসলে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি আমরা অনেক সময় ভুলেই যাই, সেটি বলে যে প্যাকড সেল ভলিউম, যেটা PCV যেটা আমরা বলি, বা এই যে হেমাটোক্রিট, এটিকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে দেখি, অনেক সময় এটা উপেক্ষা করে যাই। আমরা আমার দৃষ্টি দিই প্লাটিলিটির দিকে। আসলে এই জটিলতাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? ধন্যবাদ। তিনটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, একটা NS1, একটা প্লাটলেট, আর একটা হচ্ছে প্যাক্সেল ভলিউম বা আমরা যেটাকে বলি হেমাটোক্রিট। NS1-এর ব্যাপারটা যেটা আমি আগেও বলার চেষ্টা করেছিলাম, যে এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার জ্বরের 3 দিন পরে যদি আপনি NS1 করেন তাহলে 50% রূপে নেগেটিভ আসবে, সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, এবং আপনি যদি 5 দিন পরে করেন 70% উপরে নেগেটিভ আসবে। তাহলে আমরা এই জন্য বলছি যে NS1 আপনি যত দ্রুত সম্ভব, কারণ ভাইরাসটা আপনার জ্বর শুরু হওয়ার একদিন আগে ব্লাডে চলে আসে, ভাইরাস উপস্থিতি ব্লাডে চলে আসে। তাহলে আপনি যদি জ্বর শুরু হওয়ার প্রথম দিনই যদি আপনি NS1 করেন তাহলে আপনার কিন্তু এটা পজিটিভ হওয়ার চান্স সবচেয়ে বেশি। তারপরেও যেটা আমরা বলছিলাম যে সেরোটাইপ 2-তে এবং 4-এ সবচেয়ে এই NS1-এর সেন্সিটিভিটি অনেক কম, যে কারণে আমরা এখন আসলে NS1 দিয়ে ডেঙ্গু রোগ আসলে ডায়াগনোসিস শুধুমাত্র করি না। যদি লক্ষণ থাকে ডেঙ্গু জ্বরের লক্ষণ, যেগুলোকে টিপিক্যাল লক্ষণ বললাম, তখন আমরা যেটা করি NS1 নেগেটিভ হওয়ার পরেও ওই রোগীগুলোকে আমরা অবজারভেশনে রাখি এবং আমরা দেখি, রোগীকে বলেও দেই আপনার তৃতীয় দিন থেকে সপ্তম দিনের মধ্যে যে কোনো দিন যদি আপনার এই ডেঞ্জার সাইনগুলো ডেভেলপ করে আপনি তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসবেন। এটা হলো একটা ইস্যু। আর আরেকটা জিনিস আমরা দেখি কিন্তু, এই যে আমরা তৃতীয় দিন আমরা কিন্তু আরেকটা সিবিসি করি, একমাত্র ডেঙ্গুতেই একটা টিপিক্যাল সিকুয়েন্সিয়াল চেঞ্জ থাকে সিবিসিতে, যেটা অন্য জ্বরের সাথে আপনি মিলাতে পারবেন না। এখানে যেমন হয়, প্রথমে আপনার WBC কাউন্ট কমবে, মানে হোয়াইট ব্লাড সেল, এরপরে আপনার আমরা যেটা বলি প্লাটলেট কাউন্ট কমবে, এরপরে হেমাটোক্রিটটা বাড়বে। এই যে সিকোয়েন্সটা, এটা শুধুমাত্র ডেঙ্গু জ্বরে হয়। তাহলে আমরা যদি NS1 নেগেটিভও পাই, সে যখন আরেকটা সেকেন্ড স্যাম্পল করে নিয়ে আসে আমার কাছে তৃতীয় দিন বা চতুর্থ দিন, তখন কিন্তু এই সিকুয়েন্সিয়াল টিবিসি চেঞ্জ দেখেও কিন্তু আমরা বুঝতে পারি এটা ডেঙ্গি কিনা বা ডেঙ্গির দিকে যাচ্ছে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা বলি আমরা হেমাটোক্রিটের যে ব্যাপারটা, একটা রুগী যখন জটিল পর্যায়ে ঢুকে তখন কিন্তু তার হেমাটোক্রিটটা বেড়ে যায়। কতখানি বাড়বে? নর্মালি আমরা বলি 5 থেকে 10% পর্যন্ত আমাদের হেমাটোক্রিট বা PCV বাড়তে পারে। কিন্তু একটা ডেঙ্গু রোগী যখন জটিল স্টেজে ঢুকে বা ক্রিটিক্যাল স্টেজে ঢুকে, আমরা বলি যে প্লাজমা লিকেজ স্টেজে ঢুকে, তখন এই হেমাটোক্রিটটা 10% থেকে 20% বেড়ে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ এবং সাইন। এই শুধু এইটা বাড়াটা আমাদেরকে আমরা বুঝতে পারি এই রুগীটা জটিল ক্রিটিক্যাল স্টেজে ঢুকে গেছে। শুধু তাই না, রুগীর ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই আমাদের হেমাটোক্রিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ এইটা দেখে দেখে আমরা তাকে কি পরিমাণ ফ্লুইড দিব এবং কোন ধরনের ফ্লুইড দিব, তাকে আমরা নর্মাল স্যালাইন দিব নাকি কলয়েড দিব নাকি ব্লাড দিব, সেটা কিন্তু আমরা ঠিক করি। তো এই জন্য আমরা বলি ডেঙ্গু ট্রিটমেন্ট, আমরা এই জন্য আমাদের PCV যে অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে 48 ঘন্টা যে জটিলতার স্টেজ বা ক্রিটিক্যাল স্টেজ, এটা এই স্টেজে ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য, তো এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। আরেকটা যেটা বলছিলাম প্লাটলেটের কথা, প্লাটলেট দেখে কিন্তু আমরা আসলে এখন একদম আমরা কোনো গুরুত্ব দিই না। কারণ কি, প্লাটলেট কমে গেলেও কিন্তু আমরা প্লাটলেট দিই না। কারণ একটা রুগী যখন ভালোর দিকে চলে যায়, অর্থাৎ জটিল পর্যায়ে 48 ঘন্টা পর শেষ হয়ে গেছে, কিন্তু রুগী ভালো, রুগী প্রেশার ভালো, পালস ভালো, এভরিথিং ভালো, স্টিল দেখাতে প্লাটলেট 10,000 কম, 5,000, 8,000 এরকম, তাহলে অন্যান্য প্যারামিটার যদি ভালো থাকে, রুগীর প্রেশার, পালস সব কিছু ভালো থাকে, আমরা কখনোই প্লাটলেট দিব না। তাহলে আমরা প্লাটলেট নাম্বার দেখে কিন্তু আমরা কখনো আসলে প্লাটলেট, এটা আমরা বুঝতে পারি শুধু একটা রুগী
এই ডেঙ্গু জ্বরের কোন স্টেজে আছে, শুধুমাত্র আমরা এইটাই বুঝতে পারি প্লাটলেট দেখি। তো প্লাটলেট দেখে যে আমরা প্লাটলেট দিব, এই ক্ষেত্রে কিন্তু প্লাটলেটের কোনো গুরুত্ব নেই, thank আমরা you. এটাই জোর দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ইনভেস্টিগেশনগুলো আমরা করি, সেক্ষেত্রে সেটি আসলে নিশ্চয়ই অনেকের কাজে আর লাগবে। একটা কথা বলি, অ্যান্টিবডিটা আমরা করতে বলি 7 দিন পরে। আচ্ছা, এটি আমরা ধরে নিলাম। ডাক্তার মোহাম্মদ মোর্শেদ, আমরা আপনার কাছে একটু ফিরে আসি। যে প্রসঙ্গটিতে আসলে আমরা আসতে চাই, যে প্রতি বছর আপনি বললেনও যে প্রতি বছরই হয়তো এরকম একটা অনুষ্ঠানে আপনি যুক্ত হন, বিভিন্ন জায়গায় যুক্ত হন, কিন্তু যে কথাটি বলতে চান সেই কথাটি কেন বাস্তবায়িত হচ্ছে না? বিশেষ করে আমরা এই যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট যে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে ডেঙ্গুর একটি পার্মানেন্ট সলিউশন আমরা চাই। কিভাবে সমগ্র বছরব্যাপী এই ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য, নির্মূল করার জন্য কাজ করতে পারি, এই ব্যাপারে ন্যাশনাল পলিসি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে কয়েকটি কথা আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, এইটা এটা থ্যাংক ইউ, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আপনি একটা মানে আসল জায়গাতে হাত দিয়েছেন যে জিনিসটা কেন আমাদের এটা হচ্ছে না। তার কারণ আমাদের কাগজে কলমে কোনো প্ল্যান নাই। যখন সময় আসে তখন মানুষ মারা যায়, মানুষকে একটু বুঝ দেওয়ার জন্য বলা হয় যে আমরা এই করছি সেই করছি। আমাদের একটা যে প্রথম লাগবে যে একটা মসকিটো কন্ট্রোল প্ল্যান, যেটা বললাম ডেঙ্গুর জন্য না, অল মসকিটো বোর্ন ডিজিজের জন্য আমাদের একটা ডেঙ্গু কন্ট্রোল প্ল্যান লাগবে। এবং এই ডেঙ্গু কন্ট্রোল প্ল্যানের ভিতরে সেখানে সবার কোঅর্ডিনেশন থাকতে হবে, সেখানে ডাক্তার সাহেবদের থাকতে হবে, যারা এন্টোমোলজিস্ট তাদেরকে থাকতে হবে, যারা মাইক্রোবায়োলজিস্ট তাদেরকে থাকতে হবে, ইকোনমিস্টদের থাকতে হবে, সবাইকে মিলে জি কমিটি করে। এবং ইট হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল। ইজ নট যে একটা কমিটি করে দিলাম, তারা একটা 10 পাতার রিপোর্ট দিলে হয়ে গেল, তাইলে তো হবে না। জি এইখানেই যে আপনি যে ইন্ট্রোডাকশনে বললেন যে যে এই বছরে 161 জন লোক মারা গিয়েছে, জি হু উইল 163 টেক রেসপন্সিবিলিটি? আমরা তো আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বাট দ্যাট ইজ নট ট্রু। এই একটা মানুষেরও মারা যাওয়ার কথা ছিল না যদি ঠিক মতো ডেঙ্গু কন্ট্রোল প্ল্যানটা থাকতো এবং সেটা যদি প্ল্যান এক্সিকিউট করা হতো। জি আমাদের দেশে আনফরচুনেটলি এই জিনিসগুলো করা হয় না এবং এটা তো করতেই হবে। যেমন সার্ভিলেন্স একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস। সার্ভিলেন্স করে দেখতে হবে যে কোন এলাকায় কোন মস্কিটো আছে, তার পার্সেন্টেজ পজিটিভ কত, কোন টাইপের ডেঙ্গু আছে, এবং এটা ফোরকাস্ট করতে হবে। এবং আমাদের দেশে অ্যাডভার্টাইজমেন্ট হয় কিনা, কিছুই হয় না। যেমন টিভিতে সবসময় বলা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি, আমরা এখানে গবেষণাও করেছি যে মানুষ কিভাবে মেসেজটাকে একসেপ্ট করবে মাচ মোর। তা আমরা দেখেছি যদি আমরা বলি যে তোমার পরিষ্কার করো, এইটা করো, সেইটা করো, কেউ করতে চায় না। কিন্তু যদি মনে করেন নিউজের মাঝখানে আমরা দেখেছি, যদি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলে যে আমরা এখন গোয়িং থ্রু ডেঙ্গু এপিডেমিক, ডেঙ্গু আউটব্রেক, ইউ অল টেক কেয়ার বিকজ ইউর চিলড্রেন্স আর অ্যাট রিস্ক, ইউর এল্ডার্স আর অ্যাট রিস্ক, তারা অবশ্যই শুনবে। আপনাকে মেসেজটা থ্রো করতে হবে ডিউ টাইমে, ডিউ পয়েন্টে, মানুষের মাথার ভিতরে যেন সেটা যায়, নাম্বার ওয়ান। তারপরে এখানে আমরা স্কুল, মাদ্রাসা, মসজিদ, এইখানকার লোকজনকে ভলান্টিয়ার হিসাবে কাজে লাগাতে পারি, সেটাও প্ল্যানের ভিতরে থাকতে হবে। সবকিছুই প্ল্যানের ভিতর দিয়ে যেতে হবে। জি এবং ওই প্ল্যানে যারা থাকবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড বি অ্যাকাউন্টেবল। আমি যদি অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট না বলতে পারি যে বাংলাদেশের 50টা জায়গায় আমি স্যাম্পলিং করেছি, এই টাইপ পেয়েছি, এবং নাজমুল হাসান সাহেবকে খেয়ালে রাখতে হবে যে এই বছর তো 3 বেশি, গত বছর 2 ছিল, তাহলে 3-তে অনেক হেমোরেজিক ফিভার আমার হবে। তাইলে উনি পেশেন্টকে বলে দিবেন যে আপনার জ্বর যেহেতু হয়েছে, আপনি যদি গরিব মানুষ হন, টেস্ট না করতে পারেন, অন্তত ভাই 1 দিন, 3 দিন, 5 দিন ব্লাড টেস্ট করায় আমার কাছে আসবেন, যাই হোক, ভালো হোক খারাপ হোক, দ্যাট ইজ দ্য প্রোটোকল। উনাকে সেটা এনশিওর করতে হবে। যদি উনি এনশিওর না করে, দেন হি উইল বি রেসপন্সিবল। আমি যদি না করি, আমি উইল বি রেসপন্সিবল। এবং অ্যাট দ্য টপ যে সরকারের প্রধান, তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এই 161 জন যে মারা গেল, হু উইল টেক রেসপন্সিবিলিটি? এই জিনিসটাই আমাদের দেশে অভাব। তো সেই জন্য আমি মনে করি যে একটা মসকিটো কন্ট্রোল প্ল্যান থাকতে হবে, অ্যাক্টিভ প্ল্যান, এবং যারা যারা দায়িত্ব পালনে জি ব্যর্থ হবে তাদেরকে একটা পানিশেবল একটা জিনিস থাকতে হবে সেখানে। আদারওয়াইজ কোনোদিন এগুলো হবে না। আমরা শুধু মুখেই কথা বলবো এবং আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলা প্রতি বছর মারা যেতেই থাকবে, এবং আমরা তারপরে আল্লাহর উপরে ছেড়ে দিব, বা ভগবানের উপরে ছেড়ে দিব, বা জেসাসের উপরে ছেড়ে দিব। জি অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোর্শেদ। আমরা বুঝতে পারছি যে এর পিছনে কিছুটা আমাদের ভেতরের যে
ভালো করার যে কিছুটা স্পৃহা বা কিছুটা না করার যে ক্ষোভ, সেটাও কিন্তু আসলে চলে আসে। বিশেষ করে গত প্রায় 25 বছর ধরে আমরা এনকাউন্টার করছি ডেঙ্গু প্রতি বছর, কিন্তু এই 2 যুগের Exactly. উপরেও কিন্তু আমরা একটি সুনির্দিষ্ট একটি জায়গা তৈরি করতে পারিনি এটি প্রতিরোধ। এটি কিন্তু ভীষণভাবে আমাদেরকে আহত করে। অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আপনার কাছে, তার আগে ডাক্তার নাজমুল আপনার কাছে আসছি যে সম্প্রতি ডেঙ্গু জটিলতা প্রতিরোধে যে ন্যাশনাল যে গাইডলাইনটি রয়েছে, বিশেষ করে আপনি এর একজন সদস্য, সম্প্রতি এর কোনো পরিবর্তন বা পরিবর্ধন আসলে হয়েছে কিনা, আর হয়ে থাকলে আসলে কোন পরিবর্তনটি এসেছে? ধন্যবাদ আপনি এই ইস্যুটা আলোকপাত করার জন্য। তো আমাদের ন্যাশনাল গাইডলাইন তো আসলে আমরা প্রায় মেডিকেল সায়েন্স তো আসলে সবসময় এবার চেঞ্জিং, সবসময় চেঞ্জ হয়। তো আমাদের ন্যাশনাল গাইডলাইনটা কিন্তু আমরা কিন্তু মানে যুগের প্রয়োজনে কিন্তু আমরা 1 বছর বা 2 বছর পর পর আপডেট করছি আর কি। তো এবছরও কিন্তু আমরা আপডেট করছি। আগামীকালও আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছেন চিকিৎসক এবং সব পর্যায়ে আমরা সবাই মিলে আমরা গাইডলাইনকে আপডেট করব। তো আমাদের গাইডলাইনের আপডেটের সবচেয়ে মেইন পয়েন্ট ফোকাসটা হচ্ছে যেটা, যে আমাদের যে মনিটরিংটা এই জায়গাটাতে আমরা অনেকখানি পিছিয়ে আছি। কারণ আমি সম্প্রতি শ্রীলঙ্কা গিয়ে দেখেছি যে একটা ডেঙ্গি পেশেন্ট ম্যানেজমেন্টে ডাক্তারের যে ভূমিকা তার চেয়ে কিন্তু কোনো অংশে কম ভূমিকা আমাদের সিস্টারদের নাই। কিন্তু কিন্তু আমাদের দেশে এই ঘটনাটা উল্টা। আমাদের দেশে মনে হচ্ছে ডেঙ্গি ম্যানেজমেন্টে পুরো মাথা ব্যথা এবং পুরো দায়িত্বটা ডাক্তারদেরকে দেখতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে এই দায়িত্বটা যদি ভাগাভাগি করে না নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা কখনোই ডেঙ্গু ম্যানেজমেন্টে আমরা সফল হব না এবং মৃত্যু ঝুঁকি কমাতে পারবো না। আমরা এখন জোর দিচ্ছি না আমাদের নতুন গাইডলাইনে, যেটা আমরা যদি মনিটরিংটার উপরে। একটা পেশেন্ট যখন আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে একটা ওয়ার্নিং সাইন নিয়ে বা যে কোনো কোমরবিডিটি বা হাই রিস্ক নিয়ে, তখন আমরা যেটা করি তাকে মনিটরিং চার্টটা আমরা একটা দিয়ে দিই। মনিটরিং চার্টের মধ্যে একটা ফেব্রাইল মনিটরিং চার্ট, যখন জ্বর থাকে তাকে এক ধরনের মনিটরিং, এক নিয়মে ফ্লুইড দিব, এক নিয়মে আমরা নিয়মকানুনগুলো মেনে চলবো এবং কী কী জিনিস দেখব। একটা রোগী যখন ফেব্রাইল স্টেজে মানে জটিল পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে আমরা আলাদা চার্ট, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা এই চার্টে আমরা মেনশন করা থাকবে কী ধরনের ফ্লুইড রোগী পাবে। এবং প্রতি ঘন্টায়, ডেঙ্গু হচ্ছে একটা ডাইনামিক ডিজিজ, এটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু চেঞ্জ হয়। প্রেশার বলেন, পালস বলেন, শ্বাসকষ্ট বলেন, প্রস্রাব বলেন, এভরিথিং প্রতি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। তাহলে এই জিনিসগুলো ক্লিনিক্যাল যে প্যারামিটারগুলো এবং কিছু ল্যাবরেটরি প্যারামিটার যেটা আমরা বলছি স্পেশালি হিমাটোক্রিট এবং 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 তার সাথে আমরা ডব্লিউবিসি কাউন্ট, প্লাটলেট কাউন্ট, এই দুইটার কম্বিনেশনে যে একটা চার্ট, এই চার্টটা কিন্তু আসলে আমরা সবচেয়ে আমাদের অভাব কিন্তু রয়েছে যে আমরা ওয়ার্ডে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। তাহলে আমরা যদি এই চার্টটা যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি এবং এটাকে ঠিক মতো ফলো করতে পারি এবং পেশেন্টগুলোকে যদি আমরা ঠিক মতো ফলো আপ দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ওয়ার্ডে এখন যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যু আরো অর্ধেকের বেশি আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। সেটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং একই সঙ্গে রোগীর যে ফ্লুইড ম্যানেজমেন্ট, আর একটা জিনিস বলি আমরা, আমরা যে হেমাটোক্রিট মেজারমেন্ট করার জন্য উন্নত দেশ বা শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি মাইক্রো হেমাটোক্রিট একটা মেশিন ওটা ব্যবহার করে, এবং ওইটা আপনি 10 মিনিটের মধ্যে আপনি 30 থেকে 40টা পেশেন্টের হেমাটোক্রিট আপনার কিন্তু আমরা বের করে ফেলতে পারি বেড সাইডে আর কি, এটি ইনওয়ার্ট হেমাটোক্রিট মেশিন দিয়ে। তো আমরা অতি সত্বর আশা করতেছি আমাদের গভর্নমেন্ট এবং বিভিন্ন যারা স্টেক হোল্ডার যারা আছেন, ইউনিসেফ বলেন, WHO, এরা সবাই সমন্বিতভাবে চেষ্টা করে এই জিনিসটা আমাদের ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন আমাদের ওয়ার্ডে। যদি তাহলে আমরা যদি মনিটরিংটা উন্নত করতে পারি, পাশাপাশি মাইক্রো হেমাটোক্রিট মেশিন যদি আমরা ওয়ার্ডে এনশিওর করতে পারি, তাহলে আশা করি একটা ড্রামাটিক চেঞ্জ চলে আসবে আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্টের। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল। ডাক্তার মোহাম্মদ মোর্শেদ, আপনার কাছে একেবারে শেষ পর্যায়ে আমরা যদি জানতে চাই যে সামনের দিনগুলোতে আসলে আমাদের কি করণীয় রয়েছে, বিশেষ করে এই ডেঙ্গুর সুরক্ষায় বা ডেঙ্গুর প্রতিরোধের ক্ষেত্রে, জাস্ট রিকমেন্ডেশন যদি কিছু বলেন আপনি। হ্যাঁ, আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকার প্রধান এবং মিউনিসিপ্যালিটির প্রধান যারা আছে তাদেরকে বলতে চাই যে ডক্টর নাজমুল হাসান যেটা বললেন যে ডেঙ্গু গাইডলাইন আর ডেঙ্গু, আমি কিন্তু বারে বারে একটা কথা বলছি, ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম। গাইডলাইন আমি মনে করি আমাদের দেশের যে পরিমাণ পপুলেশন, সেই হিসাবে আমাদের ডাক্তার সাহেবরা ইনক্লুডিং ডক্টর নাজমুল হাসান, ওনারা যে পরিমাণ সেবা দিচ্ছেন, এইটা আমি মনে করি এক্সিলেন্টের উপরে যদি কোনো গ্রেড থাকে সেই গ্রেডে ওনাদেরকে গ্রেডিং করা উচিত। কিন্তু যে জিনিসটা টোটালি ল্যাকিং, সেইটা তার প্রিভেনশনটাই টোটালি ল্যাকিং। মানে সেই কন্ট্রোলটা
ল্যাকিং। আমরা যদি মশাটাকে কন্ট্রোল করতে পারি তাইলে উনাদের তো ওই লোডটা নিতে হচ্ছে না, তখন ওনারা আরো ভালো কাজটা করতে পারবেন। এই জন্যে যদি ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামটা থাকে, সেখানে যদি বলা থাকে যে জুলাই মাস থেকে পানি চেক করা হবে, মশা থাকলে সেখানে রীতিমতো লার্ভিসাইডিং করা হবে এভরি সেকেন্ড ডে ফর 3 মান্থস, জি এভরি উইক ফগিং করা হবে ফর 6 উইকস, এবং অল্টারনেটলি অ্যানাদার 6 উইক। এই ধরনের ডেট হিসাব করা থাকবে, মানুষের ক্যালেন্ডার থাকবে যে আজকে এতটার সময় আমার বাসায় ফগিং আমি দেখতে পাবো। যদি এই ধরনের না করি, আমরা প্রতি বছর শয়ে শয়ে লোকের জীবন হারাবো, এবং এটা আমি মনে করি সরকারকেই দায়িত্ব নেওয়া উচিত। সেই রেসপন্সিবিলিটিটা সরকারেরই হওয়া উচিত, এটা কারণ সমন্বিত একটা জীবনের পদক্ষেপ দাম দরকার। অনেক বেশি। জি তো সেই জিনিসটা মনে করি, আমার মনে হয় যে ফ্লাডে যে পরিমাণ বাজেট দেওয়া উচিত, মসকিটো কন্ট্রোলে আমি মনে করি তার দ্বিগুণ বাজেট হওয়া উচিত, এবং এটার প্রপার ইউটিলাইজেশন হওয়া উচিত, এবং প্রতি বছরই আমাদের এটা করতে হবে, জি as long as we live, জি বাংলাদেশ লিভ। কারণ বাংলাদেশের ক্লাইমেটিক চেঞ্জ খারাপের দিকেই যাবে, ভালোর দিকে আর যাবে না। কারণ ওভারঅল ক্লাইমেটের জন্য এখন গরম হবে, পানি হবে, মশা হবে, এবং আরো শুধুমাত্র তো আজকে আমরা ভাই ডেঙ্গু দেখছি, কালকে চিকুনগুনিয়া আসবে, এখন ওরোপুস ভাইরাস বলে একটা নতুন ভাইরাস আসছে যেটা এনসেফালাইটিস করে, সেখানে 40% ডেথ, সেটা আসবে। তারপরে আরো যেগুলা মনে করেন যে যে সমস্ত ভাইরাস যেগুলো আছে, যে যে জিকা ভাইরাস আছে, তারপর নিপা ভাইরাস আছে, অনেক মসকিটো জি বোর্ন আমরা ভাইরাস আমরা আছে। জি অসংখ্য তো ধন্যবাদ কাজে আমাদেরকে উই শুড বি ইমিডিয়েটলি টেক অ্যাকশন along with the mosquito guideline. We should have a mosquito control program and define program. তাইলেই আমরা এটা থেকে জি পরিত্রাণ অনেক পাবো, অনেক এবং অনেক আমরা একটা ধন্যবাদ, বেস্ট লেভেলে অনেক আসতে ধন্যবাদ পারবো। ডাক্তার মোহাম্মদ মোর্শেদ, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একেবারে শেষে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার এইচ.এম. নাজমুল্লাহ হাসান, আপনি অনেক কিছু কন্ট্রিবিউট করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে এবং বিশেষ করে ডেঙ্গু জটিলতায় প্রতিরোধে যে করণীয় রয়েছে তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। বিশেষ করে যে বিপজ্জনক যে চিহ্নগুলো রয়েছে সেগুলো আমরা মনে রাখবো। জ্বরকে অবহেলা নয়, এই মৌসুমে জ্বর হলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে এবং নিয়মগুলো মেনে চলতে হবে, যাতে আমরা ডেঙ্গুর জটিলতা এড়াতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।